আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017। বরিশাল বোর্ড 2017 ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ম্যাথ, ঠিক আছে? তো এই ম্যাথটা জিকরা ভালো করে দেখো, এখানে আজকে একটা নতুন জিনিস শিখতে পারবা। কি বলছি শুনছো? একটা নতুন জিনিস শিখতে পারবা। তো যারা সায়েন্স থেকে আসছেন তারা একটু ভালো মনোযোগ দিয়ে শুনেন, ওকে? তো অঙ্ক হাতে পাইয়া সর্বপ্রথম আমরা কি পড়তে বলি? অঙ্ক হাতে পাইয়া, কাজী নজরুল, অঙ্ক হাতে পাইয়া সর্বপ্রথম আমরা কি পড়তে বলি? হ্যাঁ, প্রশ্ন। অঙ্ক হাতে পাইয়া সর্বপ্রথম আমরা সমন্বয় পড়তে বলি। আচ্ছা, আপনি আমাদের দলভুক্ত এখনো হইতে পারলেন না কেন? আপনার পড়ালেখা খুবই অমনোযোগ। আচ্ছা দেখেন, তো সমন্বয় দুই প্রকার, অভ্যন্তরীণ সমন্বয়, বাহ্যিক সমন্বয়। অভ্যন্তরীণ সমন্বয় ভিতরে থাকে। তাহলে আমরা দেখি এই অঙ্কের ভিতরে কয়টা সমন্বয় আছে? একটা। 10% বিনিয়োগ। আর তারিখ কি কোনো সমন্বয়? তারিখ তো কোনো সমন্বয় না। এবার আসেন নিচে, বাইরে সমন্বয় আছে কয়টা? বাইরে সমন্বয় আছে টোটাল 6টা সমন্বয় আছে। তো তোমরা দুজন কথা বললো। তো এই 6টা সমন্বয়গুলি কি কি আমরা আসেন ভিতরে পড়ে পড়ে নাম্বারিং করি। 1 নাম্বার, সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য কয় টাকা? মানে সমাপনী মজুত তো বুঝেন, যেই মালগুলি বছরের শেষে রয়ে গেছে, বিক্রি হয় নাই। এই বিক্রি হয় নাই যেই মালগুলি, এগুলির বাজার মূল্য কত? 90,000। এবং কিনা দাম, এগুলির কিনা দাম কত ছিল? 80,000, বা ক্রয় মূল্য 80,000। এখন নিয়ম অনুযায়ী সমাপনী মজুত পণ্য কোনটা নিতে হয়, কমটা না বেশিটা? হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্য যেটা কম ওইটা নিতে হয়। তাহলে এখানে কম কোনটা? 90 না 80? 80,000। তাহলে আমরা 80,000 নিব। কোনো কথা আছে? আচ্ছা, এরপরে আর এই সমাপনী মজুদের আরেক নাম কি? অবিকৃত পণ্য। অবিকৃত পণ্যের কাজ কার সাথে? বিকৃত পণ্যের সাথে। আর বিকৃত পণ্য আমরা অঙ্ক করে বের করি। এটা কি ভিতরে থাকে? এটা আমরা কোনো নাম্বার ভিতরে লেখার অপশন নাই। 2 নম্বরে যান, অনাদায়ী পাওনা অবলোকন করতে হবে 4,000 টাকা। এটা কি নতুন লাইন? এই লাইন 6 অধ্যায়ে আমরা পাইছি না? যে দেনাদারে টাকা মাইরে দিছে কত? 4,000 টাকা। এটা দেনাদারের সাথে কাজ বা প্রাপ্য হিসাবের সাথে কাজ। তাহলে প্রাপ্য হিসাবের পাশে আমরা নাম্বার লিখি 2। দেনাদারে কত টাকা মাইরে দিছে? অনাদায়ী পাওনা বাবদ কয় টাকা খরচ দেখাইতে বলছে বা কয় টাকা ক্ষতি দেখাইতে বলছে? 4,000 টাকা। ভিতরে অনাদায়ী পাওনা কই আছে? অনাদায়ী পাওনার পাশে নাম্বার লেখা রাখি 2, আর প্রাপ্য হিসাবের পাশে নাম্বার লেখা রাখলাম 2। 3 নাম্বার, 12,000 টাকার, এটাই আজকের নতুন টপিক, এটা মনোযোগ দিয়েন সবাই। 12,000 টাকার একটা যন্ত্রপাতি জুলাই মাসের 1 তারিখ 2016 তারিখে ক্রয় ও সংস্থাপন করা হয়। আমার অঙ্ক কোন সালের? আমার অঙ্ক 16 সালের 31শে ডিসেম্বর, শেষ হয়েছে অঙ্কটা। তাহলে শুরু হয়েছিল জানুয়ারির 1 তারিখ 2016 সালে। এখন আমি মেশিনটা কিনছি কবে? 12,000 টাকার মেশিনটা কিনছি বছরের মাঝখানে, জুলাই মাসের 1 তারিখে কিনছি, এবং এটা ফিটিং করছি। ফিটিং মানে কি? সংস্থাপন করছে। তাহলে যেদিন কিনছি ওই দিনই ফিটিং করছি। উক্ত মেশিনের ফিটিং খরচ কত ছিল? আচ্ছা, এই ফিটিং খরচটা কার সাথে যোগ হওয়ার কথা? মেশিনের সাথে। কিন্তু মেশিনের ফিটিং খরচ যায় আর ঢুকছে কার মধ্যে? মজুরির মধ্যে এটা ঢুকছে ভুলে। তাইলে সবাই, মেশিনের কিনা দাম কত? এটা বসাইতে কত গেছে? বসাইতে গেছে 5,000। তাইলে মেশিনটার, নতুন মেশিনটার মোট দাম কত? 17,000। কিন্তু 12,000 যে কিনছে নতুন মেশিন, ওইটা মেশিনের ভিতরে ঢুকছে, কিন্তু এটার যে ফিটিং খরচ 5,000, ফিটিং খরচটা মেশিনের সাথে যোগ না করে ভুলে কার মধ্যে আমরা যোগ করে ফেলাইছি? মজুরির সাথে অ্যাড করে ফেলাইছি। তাইলে এই সংস্থাপন খরচটা কার সাথে যোগ হওয়ার কথা সবাই?
মেশিনের সাথে, তাহলে যন্ত্রপাতির সাথে, ভিতরে যন্ত্রপাতি কই আছে খোঁজেন। এই যে যন্ত্রপাতি, নাম্বার লিখলাম 3। আর এইটা ভুলে, এই 5,000 টাকা ভুলে কার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে? মজুরির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে যার ভিতরে ভুলে অন্তর্ভুক্ত হয়েছে তার থেকে কি করতে হয়? বাদ দিতে হয়। মজুরি থেকে বাদ দিমু আর যন্ত্রপাতির সাথে যোগ দিমু। এই নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন অঙ্কে যাওয়ার আগে সব বেজাল ভাঙতে চাইতেছি আমি। এই যে 12,000 টাকার যন্ত্রপাতিটা যে কিনছে বছরের মাঝখানে, এটা কি হিসাবভুক্ত হইছে না হয় নাই? মানে এটার কি জাবেদা দেওয়া হয়েছিল? মানে এটা কি এই যন্ত্রপাতির মধ্যে ঢুকছে নাকি ঢুকে নাই? কিছু বলা আছিল? কিছু কিন্তু বলা নাই। আমার কথা শুনছেন তো? যে 12,000 টাকার একটা যন্ত্রপাতি কিনছে বছরের মাঝখানে, এটা কিনছে এবং সংস্থাপন করছে, এটা হিসাবভুক্ত হয়নি এই কথা লেখা ছিল। তাইলে আমরা ধরে নিমু এই 12,000 টাকার যে যন্ত্রপাতি কিনছে এটা হিসাবভুক্ত হয়েছে, এটা জাবেদা দেওয়া হয়েছে। তার মানে এটা এই যন্ত্রপাতির মধ্যে আছে। এই 52,000 টাকার যন্ত্রপাতির মধ্যে 12,000 টাকার নতুন মেশিন আছে। যদি এটা লেখা থাকতো এরকম যে 12,000 টাকার মেশিন কিনছে কিন্তু হিসাবভুক্ত হয়নি, এই কথাটা যদি লেখা থাকতো, কি হয়নি, তাইলে ধরতাম যে এই 12,000 টাকার কোনো জাবেদা এখনো দেই নাই, এটা হিসাবভুক্ত হয়নি। মানে কি? হিসাবের বইতে লেখা মানে জাবেদা দেওয়া, মানে এটা এই যন্ত্রপাতির সাথে এখনো অ্যাড করা হয় নাই, কিন্তু এরকম লেখা ছিল হিসাবভুক্ত হয়নি। তাইলে ধরে নিতে হবে এটা হিসাবভুক্ত হইছে। তাইলে আপনারা এখন সবাই মিলে উত্তর দেন, 52,000 টাকা এটা কি শুধু পুরান মেশিন না নতুন প্লাস পুরান? নতুন প্লাস পুরান। এটার ভিতরে নতুন 12,000ও আছে, হিসাবভুক্ত হয়নি এই কথা লেখা ছিল। 12,000 টাকার মেশিন কিনছে, এটা হিসাবের বইতে লেখা হয়নি, এটা লেখা আছে এরকম। তাহলে ধরে নিতে হবে এটা হিসাবের বইতে লেখা এবং এটা এই যন্ত্রপাতি 52,000-এর মধ্যে আছে। তাহলে তোমরা একটা উত্তর দাও তো, 52,000 টাকার ভিতরে নতুন যন্ত্রপাতি কত? তাহলে পুরান কত? 40,000 টাকার যন্ত্রপাতি পুরান। কিন্তু নতুনটা কি আসলে 12,000 না নতুনটা 17,000? ওই 5,000 আবার কি আছিল? সংস্থাপন ব্যয়। এটা ঢুকার কথাই নতুনের লগে যোগ হওয়ার কথা, এটা ভুলে ঢুকছে কার ভিত্তে? মজুরির ভিত্তে। তাহলে যদি জিজ্ঞাসা করি টোটাল যন্ত্রপাতি তাহলে কয় টাকার? 57,000। গুড, জিকরা রাইট অ্যান্সার দিয়েছে শামসুল হক খান। 52 তো নতুন প্লাস পুরান, এটার ভিতরে নতুন 12,000 অ্যাড আছে, কিন্তু এই 5,000 কি অ্যাড হয়েছিল এই 52-এর সাথে? এই 5,000 কার ভিতরে ঢুকছে? যাইয়া মজুরির ভিতরে ঢুকছে। তাহলে এই 5,000 অ্যাড করলে টোটাল যন্ত্রপাতি কত? 57-এর ভিতরে নতুন কটুক 17, 12 আর 5 আর পুরান কটুক 40। কোনো কোশ্চেন আছে কিনা বলেন কারো? আর বলেন নতুন যেটা কিনছে এটার উপরে অবশ্যই ধরার সময় এটা কি 1 বছরের অবশ্যই হইব না 6 মাসের? এটা বছরের অর্ধেকে কিনছে। তাইলে এটি সব বেজাল ভাঙ্গা শেষ। তাইলে আমরা বুঝে গেছি স্যার, এরকম মেশিন কেনার কথা লেখা থাকলে সমন্বয়ের মধ্যে আগে দেখতে হইব এটা হিসাবভুক্ত হয়েছে নাকি হিসাবভুক্ত হয়নি লেখা আছে কিনা। যদি কিছুই না লেখা থাকে, এটা যেমন কিছুই লেখা ছিল না, ধরে নিচ্ছি হিসাবভুক্ত হয়েছে, মানে এই পুরান এই রেওমিলের টাকা এই 52,000-এর ভিতরে নতুন মেশিনও আছে, পুরান মেশিনও আছে, এটা হিসাবভুক্ত হয়েছে। আর যদি উল্লেখ করে দিত হিসাবভুক্ত হয়নি, তাইলে ধরে নিতাম এই 52,000 পুরাটাই পুরান, নতুনটা এখনো হিসাবভুক্ত হয় নাই, ওইটা হিসাবভুক্ত করতে হইব। পড়া বুঝছি কি বুঝি না অ্যাকুরেটলি। এখন আসেন 4 নাম্বার সমন্বয়। মেশিনের উপরে কয় পার্সেন্ট অবশ্যই ধরতে বলছে? 10%। 4 নাম্বার সমন্বয় 4 লেখা রাখেন, যন্ত্রপাতির সাথে 3 এবং 4 দুইটা সমন্বয়ের কাজ। 5 নাম্বার সমন্বয় পড়ি। প্রারম্ভিক মজুদের মধ্যে 2,000 টাকার এবং সমাপনী মজুদের মধ্যে 1,000 টাকার কি অন্তর্ভুক্ত রয়েছে? প্রারম্ভিক মজুদের মধ্যে ভুলে কয় টাকার মনিহারি ঢুকছে? আর সমাপনী মজুদের মধ্যে ভুলে কয় টাকার মনিহারি ঢুকছে? 1,000 টাকার মনিহারি ঢুকছে। এখন এই যে দোনোটার মধ্যে ভুল করে মনিহারি ঢুকলো, তো প্রারম্ভিক মজুদের সাথে ভুল করে মনিহারি ঢুকছে, এটা প্রারম্ভিক মজুদের সাথে কাজ। তো প্রারম্ভিক মজুদ উপরে থাকে, এই যে ভিতরে কত টাকা আছে প্রারম্ভিক মজুদ খুঁজে বাইর করেন।
এই যে প্রারম্ভিক মজুদ 58,000, এটা সাথে কয় নাম্বারের কাজ তাইলে? 5 নাম্বারের। আর সমাপনী মজুদ তো এই যে নিচে থাকে, এই যে সমন্বয়ে সমাপনী মজুদের মধ্যে আবার কয় টাকার মণিহারি ঢুকছে? 1,000 টাকার মণি, এটা সমাপনী মজুদ থেকে বাদ দিতে হইব। এরপরে এইটার সাথেই আরেকটা এক্সট্রা লাইন লাগাইছে, পড়েন। বিনামূল্যে পণ্য বিতরণ, এটার জাবেদা কি? নারায়ণগঞ্জ মহিলা কলেজ। বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মানুষের মধ্যে বিনামূল্যে মানে কি? ফ্রি। ফ্রিতে কি বিলাইছে? পণ্য বিলাইছে। তো ফ্রিতে পণ্য বিলাইলে এটা কি দেওয়া বোঝায়? বিজ্ঞাপন। তাহলে এটা বিজ্ঞাপনের সাথে কাজ। ভিতরে বিজ্ঞাপন কই আছে? নাম্বার লেখেন। বিজ্ঞাপন আছে? দেখেন তো ভিতরে। নাই, বিজ্ঞাপন নাই। যেটা নাই ওইটার ব্যবস্থা আছে, ওইটা পরে আমরা নিজেরাই লিখবো। বিজ্ঞাপন ডেবিট আর কি ক্রেডিট? কি দিয়ে বিজ্ঞাপন দিছে? পণ্য দিয়া। তাইলে আমার পণ্য কইমা গেছে? ক্রয় ক্রেডিট, এটা ক্রয়ের সাথে কাজ। 5 নাম্বার সমন্বয়। এই পুরা লাইন 5 নাম্বারে। 6 নাম্বারে যাই। মালিক নিজের প্রয়োজনে কি উত্তোলন করছে? পণ্য উত্তোলনের জাবেদা কি? শামসুল হক, উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করছে? কি? ক্রয় হিসাব ক্রেডিট। গুড। একবার কাজ হইব উত্তোলনের সাথে, আরেকবার কাজ হইব ক্রয়ের সাথে। নাম্বারিং করে ফেলেন সবাই, ভিডিও পজ করে লাগলে নাম্বারিং করে নেবেন যে কোনটা কোনটার সাথে কাজ। একটু পরে লেখা আবার থাকবো না, ঠিক আছে? তো নাম্বারিং করা শেষ, এবার আমরা ম্যাথ করবো। ক নাম্বারে আমাদের কাছে কি চাইছে? প্রশ্ন পড়েন। মেশিনের অবচয়ের পরিমাণ নির্ণয় করো কি সহ? গণনা মানে ক্যালকুলেটিং। কোন বছর কয় টাকা অবচয়, পাশে ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেটিং দেখাই দিই না আমরা? ওই ক্যালকুলেটিং দ্বারাই কয় গণনা। তাহলে এই গণনা সহ অবচয় দেখাইতে বলছে। তাহলে এখন বলেন মেশিনের অবচয় দেখাবো। মেশিন কি একটা না দুইটা? দুইটা। একটা নতুন, একটা পুরান। নতুনটা কয় টাকা টোটাল? 17,000। পুরানটা কয় টাকা মনে আছে? আচ্ছা, এই মাত্র পড়াইছি। তাহলে ঘর করেন, বিবরণ টাকা টাকা। তারিখ নাই, তারিখ দেওয়ার দরকার নাই, বিবরণ টাকা টাকা ঘর করি। প্রথমে কোন মেশিন? আগে পুরানটা ধরি। পুরানটার উপরে পুরা কয় বছরের অবশ্যই হইব? পুরা 1 বছর। তাহলে লিখি আমরা পুরাতন মেশিনের অবচয়। সবাই পুরানটা কয় টাকা? এটার উপরে কয় পার্সেন্ট অবচয় ধরতে বলছিল? 10%। তাইলে 40,000-এর 10% কত সবাই? 4,000। এবার আসেন নতুন মেশিন। লেখেন নতুন মেশিনের অবচয়। নতুন মেশিনের অবচয়। নতুন মেশিনটা কয় টাকা সবাই? 12,000 দিয়া কিনছিল, আবার ফিটিং করতে কত গেছিল? 5,000। তাহলে 12 আর 5 টোটাল মেশিনটার দাম কত? 17,000-এর উপরে কয় পার্সেন্ট অবচয় ধরবো? পার্সেন্ট করলে কয় বছরের অবচয় বাইরিব? কিন্তু আমি কি 1 বছরের অবচয় ধরবো না 6 মাসের অবচয় ধরবো? কারণ এই মেশিনটা আমার 6 মাস ইউজ হয়েছিল। তাহলে গুণ 6 ভাগ 12। জুলাইতে কিনছিলাম। তাহলে এটা ক্যালকুলেটিং করেন একজনে, কত আসে একটু জানুন। আচ্ছা, এটা কোন বোর্ড করতেছিলাম? বরিশাল 17 না? ওকে, বরিশাল বোর্ড 2017। কত? 850। তাইলে দোনো মেশিনের 1 বছরের টোটাল অবচয় কত? দোনো মেশিনের 1 বছরের টোটাল অবচয় কত? আমি মনে আছে অবচয় অধ্যায় পড়ানোর সময় একটা কথা বলতাম যে 1 বছরের মধ্যে 500 মেশিনও থাকতে পারে। তুমি 500 মেশিনেরই কি ধরবা? অবচয় ধরবা। কিন্তু সেটা কয় বছরের অবচয় হইব? 1 বছরের। যেমন আমরা এখন অঙ্ক করতেছি কোন সালের জিকরা?
16 সালে। তাহলে 2016 সালে কয়টা মেশিন ছিল আমার কারখানায়? 2টা মেশিন ছিল। তো 2টা মেশিনের 1 বছরের টোটাল অবচয় কত? 1 বছরের টোটাল অবচয় 4850 টাকা। আর কোন মেশিন ছিল? এটাই আমার বার্ষিক অবচয় মেশিনের, গণনা সহ দেখাইয়া দিছি। ক নাম্বার শেষ। খতে যাই সবাই। খতে আমাদের চিরচেনা একটা কোশ্চেন চাইছে, এটা আমরা পারি। চাইছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এটা আমাদের জন্য নতুন না পুরান জিনিস? তো বিক্রিত পণ্যের ব্যয় বাইর করার জন্য টাকার ঘর কয়টা নিতে হয়? 3টা। বিক্রিত পণ্যের ব্যয় দেখাবো, ওকে। তো বলেন সবাই, বিক্রিত পণ্যের ব্যয় শুরু হয় কি দিয়া? বিক্রিত পণ্য, তোমরা ভুলভাল তো। বিক্রিত পণ্যের ব্যয় এটার আরেক নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়ের আরেক নাম প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়। তাহলে এখন আমি জানতে চাচ্ছি কোন মালের ব্যয়? বিক্রিত মালের ব্যয়। তো বিক্রিত মাল কতটুকু এটা জানতে হইলে আগে আমার কোন মাল বাইর করতে হয়? মোট মাল। আগে আমার কোন মাল? মোট মাল, বা যেটাকে আমরা বলছি বিক্রয়যোগ্য মাল। বিক্রি করার মতো আমার কাছে মোট কয় টাকার মাল আছে, আগে আমার মোট মাল বাইর করতে হয়। আর মোট মাল জানতে হলে অঙ্ক শুরু করতে হয় কবে থেকে? কোন পণ্য দিয়ে শুরু করতে হয়? তুমি মোট পণ্য জানতে চাও, তাহলে তোমার একদম বছরের শুরুর পণ্য দিয়ে শুরু করতে হবে। তো বছরের শুরুর পণ্যকে কি বলে? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় শুরু হয় কি দিয়া? প্রারম্ভিক মজুত পণ্য দিয়া। তাইলে আমি জানতে চাই বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় জানতে হইলে আগে আমার মোট পণ্য জানতে হয়। মোট পণ্য জানতে হইলে অঙ্ক শুরু করতে হবে কোন পণ্য দিয়া? বছরের শুরুর পণ্য দিয়া। বছরের শুরুর পণ্যকে কি বলে? প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে বলেন প্রারম্ভিক মজুত পণ্য কয় টাকা? প্রারম্ভিক মজুত পণ্য এই যে দেখেন দেওয়া আছে 58,000 টাকা। তাহলে আমরা লিখে ফেলি, এটার সাথে কাজ ছিল, কাজ আছে। কাজ থাকলে, ব্যয়ের সাথে কাজ থাকলে কোন ঘরে লিখতে বলছিলাম? প্রথম ঘরে। তাহলে প্রথম ঘরে লিখেন 58,000। প্রারম্ভিক মজুদের সাথে কি কাজ? নিচের দিকে তাকান সবাই, 5 নাম্বার সমন্বয়। প্রারম্ভিক মজুদের মধ্যে 2,000 টাকার কি ঢুকছিল? মণিহারি। আচ্ছা, তাহলে এইটা যেটা ভুলে ঢুকে এটা কি করতে হয়? বাদ দিতে হয়। তাহলে বাদ দিব, মণিহারিটা বাদ দিব। কি নামে বাদ দিব? প্রারম্ভিক মণিহারি নামে। কি নামে? আচ্ছা, প্রারম্ভিক মণিহারি নামে বাদ দিব। কয় টাকার মণিহারি ঢুকছে? 2,000। তাহলে 2,000 টাকার মণিহারি বাদ দিই। 58 থেকে 2 গেলে কত থাকে? এখন একটা কোশ্চেন আসতে পারে, স্যার আপনি এইটার নাম প্রারম্ভিক মণিহারি দিলেন কেন? এটা নোট দিছিলাম মনে হয় ক্লাসে, যে প্রারম্ভিকের মধ্যে যেটা ভুল করে ঢুকে এটা নিজেও কি? প্রারম্ভিক। আর সমাপনীর মধ্যে যেটা ভুল করে ঢুকে এটা নিজেও কি? আপনারা কি এই নোট পাইছিলেন? নোট না পাইলে নোট লেখা নেন পিছে। প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যেই মণিহারি অন্তর্ভুক্ত হয়, এভাবে লেখেন, তাড়াতাড়ি জলদি করেন। প্রারম্ভিক মজুদের মধ্যে যেই মণিহারি অন্তর্ভুক্ত হয় তা প্রারম্ভিক মণিহারি। প্রারম্ভিক মজুদের মধ্যে যেই মণিহারি অন্তর্ভুক্ত হয়, যে মণিহারি ভুলবশত অন্তর্ভুক্ত হয়, যে মণিহারি কি বশত? ভুলবশত অন্তর্ভুক্ত হয় তাকে প্রারম্ভিক মণিহারি। ভুলবশত যে মণিহারি অন্তর্ভুক্ত হয়, ভুলবশত অন্তর্ভুক্ত হয় তা প্রারম্ভিক মণিহারি। দাঁড়ি। এবার সমাপনীরটা সেম ভাবে লিখবেন, শুধু প্রারম্ভিকের জায়গায় সমাপনী ওয়ার্ডটা লাগান। সমাপনী মজুদের মধ্যে যে মণিহারি ভুলবশত অন্তর্ভুক্ত হয়, সমাপনী মজুদের মধ্যে যে মণিহারি ভুলবশত অন্তর্ভুক্ত হয় তা সমাপনী মণিহারি। দেখা দেখা উপরেরটা যা লেখছেন এটা খালি প্রারম্ভিকের জায়গায় সমাপনী ওয়ার্ডটা লাগাই দেন। লেখা শেষ হয়েছে? তার মানে বলতে চাইতেছি প্রারম্ভিকের মধ্যে যেটা ভুল করে ঢুকে সেটা নিজেও কি?
প্রারম্ভিক। আর সমাপনীর মধ্যে যেটা ভুল করে ঢুকে এটা নিজেও কি? তাইলে বলেন এই প্রারম্ভিক মজুদের মধ্যে যে মণিহারিটা ঢুকছে এটা কোন মণিহারি? আর মনে রাখবেন আরেকটা কথা, না জানলে লিখে নিয়ে যান, এটাও নোট করেন, এর নিচ দিয়া যে কোনো কিছুর প্রারম্ভিক খরচ, যে কোনো কিছুর প্রারম্ভিক ব্যয় হিসাব, যে কোনো কিছুর কি প্রারম্ভিক প্রারম্ভিক ব্যয় হিসাব, প্রারম্ভিক লেখা একটা তীর দিয়া তারপরে ব্যয় হিসাব লেখেন। যে কোনো কিছুর প্রারম্ভিকটা কি? কোন হিসাব? ব্যয় হিসাব। আর যে কোনো কিছুর সমাপনী সম্পদ হিসাব, যে কোনো কিছুর সমাপনী সমাপনী লেখা একটা তীর দিয়া লেখেন সম্পদ হিসাব। তাহলে বলেন প্রারম্ভিক মজুদ পণ্য আয় না ব্যয়? এইমাত্র লেখছেন যে কোনো কিছুর প্রারম্ভিকটা কি? ব্যয় হিসাব। তাহলে প্রারম্ভিক মণিহারিও কি হিসাব? যে কোনো কিছুর প্রারম্ভিকটা ব্যয়। আর সমাপনীটা কি? এবার সমাপনী মজুদ হোক, সমাপনী মণিহারি হোক, এটি সবই কি? সম্পদ। তো গেল প্রারম্ভিক মজুদ। তাহলে শুরুতে আমার দোকানে কয় টাকার মাল ছিল? 56,000 টাকা। এই মাল দিয়ে সারা বছর যাইব, আরো মাল কি করতে হয়? ক্রয় করতে হয় বা বিক্রি করতে হয়, বলে ক্রয় করতে হয়। তাহলে খোঁজেন ক্রয় আছে কিনা, এবং সেটা কাজ আছে। ক্রয় কত টাকা দেখেন, আমরা ক্রয় করি, এই তো ক্রয় 2 লাখ, ক্রয়ের সাথে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা আছে এগুলি। তাহলে প্রথম ঘরে লিখতে হবে কি বলেন? হ্যাঁ, আসতে কি আসতে বুঝি নাই। আচ্ছা, ক্রয় 2 লাখ, তাহলে লিখেন ক্রয় 2 লাখ, লিখছি। এখন সূত্র বলে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ। এখন ক্রয় ফেরত, ক্রয় বাট্টা এগুলি কোথায় খুঁজতে বলছিলাম? রেও মিলে আগে খুঁজবেন, যে এগুলি রেও মিলে আছে কিনা, পরে সমন্বয়ে যাবেন। দেখেন তো একটা ফেরত আছে কি নাই। ফেরতের টাকা কয়টা দেওয়া দেখেন ভালো করে, 2টা। এখন আমি শিখাইছি ক্রয় থাকে কোন দিকে, আর ক্রয় ফেরত উল্টা ক্রেডিট দিকে থাকবো। তাহলে কোনটা ক্রয় ফেরতের টাকা? এই দুটার ভিত্তিতে 9,000, ক্রেডিট দিকেরটা হইলো ক্রয় ফেরতের টাকা। তাহলে আমরা ক্রয় ফেরত লিখি 9,000 বাদ ক্রয় ফেরত 9,000। থামেন, এটা বাদ দিমু, আগে দেখেন আর কোনো কাজ আছে কিনা। ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, ক্রয় বাট্টা বাদ, ভিতরে কোনো ক্রয় বাট্টা নামের এন্ট্রি আছে? নাই। এরপরে নিচে কাজ আছিল ক্রয়ের সাথে, সমন্বয় কাজ আছে কিনা 5 নাম্বার 6 নাম্বারে। এই যে পণ্য বিতরণ করছিল, পণ্য বিতরণ করলে পণ্য বাড়ে না কমে? এটা ক্রয় থেকে কি করতে হইব? এখন তার মানে ক্রয়ের সাথে আরো কাজ আছে। তাহলে কি টাকাটা মাঝখানে করে লেখা যাবে না নিচে লিখতে হইব? নিচে, কারণ কাজ এখনো শেষ হয় নাই। 2 লাখ থেকে 9 গেলে কত থাকে? 1,91,000। ওকে ফাইন। তাইলে ক্রয়ের সাথে এবার নেক্সট কাজ কি? পণ্য বিতরণ করছে। কয় টাকার পণ্য বিলাইছে? 4,000। তাহলে পণ্য বিলাইলে পণ্য বাড়ছে না কমছে? কমছে। তাহলে এটা ক্রয় থেকে বাদ দিব, বাদ পণ্য বিতরণ। কয় টাকার পণ্য বিলাইছে? 4,000 টাকার। বিলাইলে কত টাকার পণ্য থাকে? আর 1,87,000। কাজ কিন্তু শেষ হয় নাই, নিচে লিখবেন আরেকটা কাজ আছে ক্রয়ের সাথে। মালিকে আবার পণ্য উত্তোলন করছে, জিকরা মনে আছে? 6 নাম্বার সমন্বয়। পণ্য উত্তোলন করলে পণ্য বাড়ে না কমে? কমে। কয় টাকার পণ্য কমছে? মালিকে উঠাইছে 2,000। এটাও ক্রয় থেকে কি দিমু? বাদ দিমু, বাদ পণ্য উত্তোলন। কয় টাকার পণ্য উত্তোলন করলো? 2,000। আচ্ছা, এক নজর একটু দেখেন আর কোন কাজ আছে কিনা ক্রয়ের সাথে। এক নজর দেখে নেন তাড়াতাড়ি। ক্রয়ের সাথে এই 2টা জিনিসের কাজ পাইছি, আর কোন কাজ দেখেন আপনারা? সমন্বয় না, আর কোনো কাজ নাই। তাহলে কাজ শেষ। এখন আমরা এটা কোন ঘরে লিখতে পারি? মাঝখানে ঘরে। তাহলে 87 থেকে 2 গেলে কত থাকে? 1,85,000। এটাই আমার নিট ক্রয়। এটাই আমার কোন ক্রয়? নিট ক্রয়। লিখে ফেলেন।
তাহলে মাল শুরুতে ছিল 56,000 টাকার, আরো কিনলাম 1,85,000 টাকার, কিছু কাজ ছিল, ক্রয় ফেরত, পণ্য বিতরণ, পণ্য উত্তোলন, এগুলি ক্রয় থেকে বাদ দিছি। এবার মাল কেনার পরে মাল কি মাথায় করে উঠায় নিয়ে আসবো? মালটা আনার জন্য রাস্তায় কিছু খরচ হয়, যেগুলি আমরা কি বলি? ক্রয় সংক্রান্ত খরচ বা মাল কেনার সময়ের খরচ। ওইগুলি কি? কয়েকটা উদাহরণ দেন। মাল কিনে কুলির মজুরি, ডক চার্জ, পরিবহন, খোঁজেন আমদানি শুল্ক কোনটা আছে খোঁজেন। একটা পাইছে অলরেডি হাসনা, মজুরি। আচ্ছা, আর ভাড়া? ভাড়া কি মাল কেনার সময় দেও? মাল কেনার সময় গাড়ি ভাড়া দিলে ওটারে ভাড়া কয় না, ওটার পরিবহন খরচ। কি কয়? পরিবহন নামে আছে কিছু। আর কোনোটা দেখো না, এই একটাই। আর মজুরির সাথে কোনো কাজ আসিল? অবশ্য একটা কাজ আসিল, মনে আছে? ওই যে সংস্থাপন খরচটা ভুলে ঢুকছিল কার ভিতরে? এটা এখন মজুরিতে কি করতে হইব? মজুরি কয় টাকা আগে আমরা এটা দেখে নিই। মজুরি 25,000। তাহলে আমরা সুন্দর করে লিখি, মজুরি প্রথম ঘরে 25,000। এটার ভিতরে ভুলে সংস্থাপন ব্যয় ঢুকে পড়ছে। মেশিনের ফিটিং খরচ কত আছিল? কথায় কয় না, 5,000। এই যে ফিটিং খরচ 5,000। তাহলে এটা বাদ দেন, বাদ দিলে কত টাকার মজুরি দিচ্ছেন? তাইলে 20,000। তাহলে জিনিসটাকে আমি একটু ছোট বানিয়ে দেখাই এবার আপনার ঘরে, এক জায়গায় না দেখাইতেছি। তাহলে শুরুতে কয় টাকার মাল কিনছি? 56। না সরি, শুরুতে কয় টাকার মাল আসিল? 56। আরো কিনছি কয় টাকার মাল? এই মাল আনতে খরচ হয়েছে কত? এই তিনোটা জিনিস যোগ দিলে আমার কোন পণ্য বাইরিব? আমি বারবার এটা গত ক্লাসের ভিডিওতেও বলছি। হ্যাঁ, মোট পণ্য। গুড। এই তিনোটা জিনিস যোগ দিলে আমার মোট পণ্য, বা এটার আরেক নাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বা বিক্রয়যোগ্য পণ্য, মানে বিক্রি করার মতো মোট কয় টাকার মাল আমার দোকানে আছে। তাহলে মোট মাল, তাহলে মোট মানে কি? সবকিছু কি করতে হয়? যোগ। তাহলে মোট মাল কত? যোগ করে বাইর করেন। 2,61,000 টাকার আমার মোট মাল। এখন বলেন, এই মোট মাল কি সব বেচে হয়ে গেছে, না কিছু বছরের শেষে অবিকৃত আছিল? এই যে আমরা একটু প্রশ্নটা বড় করিয়ে দেখাই, দেখেন কিছু পণ্য কিন্তু আপনার বছরের শেষে অবিকৃত ছিল। এই যে কয় টাকার মাল আপনার বছরের শেষে রয়ে গেছিল, যেগুলি রয়ে যায় এগুলির কি দেখি? এটার আরেক নাম কি? অবিকৃত পণ্য, মানে বিক্রি হয় নাই। তাহলে 2,61,000-এর মধ্যে কয় টাকার মাল বিক্রি হয় নাই? 90,000 না 80,000? কোনটা ধরতে হয়? সমাপনী মজুত পণ্য যেটা কম ওইটা ধরতে হয়। তাহলে আমি ধরে নিব আমার 80,000 টাকার পণ্য বিক্রি হয় নাই। হ্যাঁ, ও সমাপনী মজুদের সাথে আবার কাজ আছে, তাহলে ওই কাজটাও করবো। এখন বলেন, মোট পণ্য থেকে অবিকৃত পণ্যটা কি করতে হইব? বাদ দিতে হবে। যেগুলো আমি বেচতে পারি নাই, অবিকৃত, এটি বাদ দিলেই আমার বিকৃত পণ্য বাইরে। এই টার্গেট আছে লেখাতাম, আমার টার্গেট উত্তর কি বাইর করার কথা? আমার উত্তরে কি বাইর করতে হয়েছে? আমার উত্তর বাইর করতে হয়েছে বিকৃত পণ্য। তাহলে মোট পণ্য থেকে কোন পণ্য বাদ দিলে বিকৃত পণ্য? যেগুলি অবিকৃত, বিক্রি করতে পারি নাই, ওইটিরই আরেক নাম কি? তাহলে সমাপনী মজুদ আমার অবিকৃত মাল। তাহলে মোট মালের তো অবিকৃত মাল বাদ দেবো। এখন অবিকৃত মাল 90 ধর্ম না 80 ধর্ম? এখন এই 80-র সাথে আবার কাজ আছে, সমাপনী মজুদের সাথে কাজ আছিল। 5 নম্বর সমন্বয়টার ভিতরে যান। সমাপনী মজুদের মধ্যে ভুলে কয় টাকার মণিহারি ঢুকছে? 1,000। একটু আগে নোট দিছি, সমাপনীর মধ্যে যেটা ভুলে ঢুকে এটা নিজেও কি? এটা নিজেও কি? এটা নিজেও সমাপনী মণিহারি, মানে এটা তো ভুলে ঢুকছে নাকি? মণিহারি কি মজুদের সাথে ঢুকার কথা? এটা ভুলে ঢুকছে, তাহলে মজুদ থেকে এখন কি করতে হইব? সরি, এটা মজুদ থেকে এখন কি করতে হইব? বাদ দিতে হইব। তাহলে মণিহারি কত টাকা? সমাপনী মণিহারি 1,000। 1,000। তাইলে সমাপনী মজুদের মধ্যে যেই মণিহারি ঢুকে ভুলে ঢুকছে, এটা নিজেও কোন মণিহারি? সবাই সমাপনী মণিহারি ভুলে ঢুকছে। এখন ভুলে যেহেতু ঢুকছে, এটা কি করতে হইব? বাদ দিলে কত টাকার পণ্য আমার বছর শেষে রয়ে গেছে বলেন?
তাইলে 2,61,000 টাকার মালের মধ্যে কয় টাকার মাল বেচতে পারি নাই? তাইলে বাকি মালগুলি কি করছি? ওইটি আমার বিক্রিত পণ্যের ব্যয়, বিয়োগ দেন। 1,82,000 আমার, এটাই আমার বিক্রিত মালের ব্যয়। শেষ। খ নাম্বার। আচ্ছা আসেন এবার আমরা গতে যাই। গতে আমাদের একটা সিরোসেনা কোশ্চেন। এই খ উঠানো শেষ সবার? এই যে ছোট করিয়া দেখাই, এই ছিল পুরা ম্যাটটা, এই যে পুরা ম্যাটটা এইখানে। কারো কোনো কোশ্চেন আছে? সবাই গতে চলে যাই তাইলে আমরা। ওকে ফাইন, গতে আসি। গতে কি চাইছে? গতে চাইছে চলতি সম্পদ আর চলতি দেওয়ার পরিমাণ দেখাও। এই অঙ্ক করতে করতে আমরা জানু হয়ে গেলাম গা। আসেন চলতি সম্পদ চলতি দেয় খুঁজে বের করি। টাকার ঘর নিয়ে নেন 3টা। প্রথমে চলতি সম্পদ খুঁজমু, বিবরণ 3টা টাকার ঘর, হেডিং দেন ভিতরে। প্রথমে কোন সম্পদ? চলতি সম্পদ। আসেন আমার সাথে সাথে চলতি সম্পদ খুঁজবেন সবাই। তো প্রথমে মূলধন, রেওয়া মিলের ভিতরে ঢুকেন। মূলধন, উত্তোলন, এগুলি কোনো সম্পদ? মজুত পণ্য প্রারম্ভিকটা, প্রারম্ভিকটা সম্পদ না সমাপনীটা সম্পদ? একটাকে নোট দিছি, যে কোনো কিছুর প্রারম্ভিকটা কি হিসাব? ব্যয়। তাহলে এটা আসবে না। পণ্য ক্রয় বিক্রয় আসবে না। আমরা খুঁজতেছি সম্পদ। ফেরত, এটা কোনো সম্পদ না। বিনিয়োগ কি চলতি সম্পদ না দীর্ঘমেয়াদী বিনিয়োগ? দীর্ঘমেয়াদী। তবে বিনিয়োগের বকেয়া সুদটা, সেটা কোন সম্পদ? চলতি সম্পদ। আরেকটা জিনিস মনে রাখবা, সম্পদের সুদ কখনো দায় হয় না, এটা বলছিলাম কিন্তু। সম্পদের সুদ কখনো, সম্পদের সুদ অলওয়েজ কি হয়? সম্পদ হবে। সম্পদের সুদ কখনোই দায় হয় না। সম্পদের সুদ সবসময় সম্পদই হয়, ঠিক আছে? আর দায়ের সুদ কখনো সম্পদ হয় না, দায়ের সুদ অলওয়েজ দায় হয়। তাইলে বলেন, হাতে ক্যালকুলেটর নেন সবাই। বিনিয়োগ করছে কয় টাকা দেখি সবাই, ক্যালকুলেটর হাতে। বিনিয়োগ করছে কয় লাখ টাকা? 1,50,000। উঠান ক্যালকুলেটর, 1,50,000। এটার উপরে কয় পার্সেন্ট সুদ ধরবেন? 1,50,000-এর 10% করেন। পার্সেন্ট করলে কয় বছরের অবচয় বাইর হয়? 1 বছরের সুদ কত? পার্সেন্ট করার পরে দেখতে হয় পাশে কোনো, এবং তারিখটা আমি যেই সালের অঙ্ক করি ওই সালের মধ্যে পড়ছে কিনা। আমি অঙ্ক করি কোন সালের? আমার তারিখও দেওয়া কোন সালের? 16 সালের। তাইলে এখন এটা কবে বিনিয়োগ করছি মনোযোগ দিয়ে পড়েন। 1/10/2016, 10 মাসে বিনিয়োগ করছি। 10 ধর্ম কি ধর্ম না? 10-এর প্রথমে বিনিয়োগ করছি না? 10 ধর্ম কি ধর্ম না? তাহলে 10, 11, 12, আমার বছর তো 12 মাস। 10, 11, 12, তাহলে কয় মাসের সুদ ধর্ম? মানে এক কথায় এই বিনিয়োগটা করা হয়েছে অক্টোবরে। অক্টোবরের কয় তারিখে? অক্টোবর মানে 10 মাস। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরে ব্যবসা শেষ, কয় মাসের সুদ ধর্ম? আমি কি তাহলে বিনিয়োগ করছি আমি অক্টোবরে, আমি কি পুরো 1 বছরের সুদ পামু না 3 মাসের সুদ পামু? তাইলে যেই টাকাটা বাইরে ছিল ক্যালকুলেটরে 15,000, এটা 1 বছরের সুদ। এটারে গুণ দেন 3 দিয়া, ভাগ দেন 12 দিয়া। গুণ 3 ভাগ 12 কত হয়? 3,750 টাকা আমার কি বিনিয়োগের সুদ। কয় মাসের? 3 মাসের। এখন আমার কোশ্চেন, বিনিয়োগের সুদ আমরা পাই না দেই? বিনিয়োগ করলে সুদ পাই না সুদ দেই? সম্পদের উপর সুদ পাই না দেই? পাই।
তো 1 টাকাও কি সুদ পাইছি এটা কেমনে বুঝবো? যদি কোনো সুদ নগদে পাইয়া থাকে, নগদ লেনদেন কই থাকে? রেও মিলে কোনো বিনিয়োগের সুদ নামের এন্ট্রি আছে? খোঁজেন। তার মানে 1 টাকাও সুদ পাই নাই, পুরা টাকা সুদ কি অনাদায়ী, আদায় করার বাকি। 1 টাকাও সুদ এখনো পাই নাই, প্রাপ্য, পাবো এখনো। তাহলে বলেন পাইয়া গেলে তো আয়, আর না পাওয়া অব্দি এটা কি? সম্পদ। গুড। এটা কোন সম্পদ? চলতি সম্পদ। এই জন্যই বারবার বলতেছিলাম সম্পদের সুদ কখনো দায় হয় না, সম্পদের সুদ সম্পদ হয়। তাহলে লেখেন বিনিয়োগের প্রাপ্য সুদ। তো কত টাকা সুদ পাবো এখনো পাই নাই বলেন 3 মাসে? 3750। একটা চলতি সম্পদ পাইলাম। তো পরের চলতি সম্পদ খুঁজতে থাকি, মজুরি আসবে না, এটা একটা খরচ, বিমা চালামি খরচ, মনিহারি খরচ, ভাড়া খরচ, যন্ত্রপাতি, এটা কি চলতি সম্পদ না স্থায়ী সম্পদ? আসবো না। শিক্ষানবির সালামি আয়, আসবো না। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, আসবো না। দালান কোঠা স্থায়ী সম্পদ, আসবো না। আসবো তো স্থায়ী, আসবো না। প্রাপ্য হিসাব, এটা আসবো। প্রাপ্য হিসাবের আরেক নাম কি? দেনাদার। আর দেনাদারের সাথে কিন্তু এই ম্যাথে কাজ আছিল। তাহলে দেনাদারটা আমরা প্রথম করে লিখবো। তাইলে খুঁজি প্রাপ্য হিসাব কয় টাকা। প্রাপ্য হিসাব কোনটা? ডেবিটেরটা না ক্রেডিটেরটা? ডেবিটেরটা। তাইলে ডেবিটেরটা প্রথম করে লেখেন 48,000। লেখছি প্রাপ্য হিসাব 48। এখন প্রাপ্য হিসাবের সাথে নিচে কত নাম্বারের কাজ ছিল ভালো করে দেখেন। দেনাদারের টাকা মারছিল এরকম একটা এন্ট্রি আছিল, এই যে 2 নাম্বারে। অনাদায়ী পাওনা অবলোকন করতে হবে কয় টাকা, মানে দেনাদারের টাকা মাইরা দিছে 4000। এটা লিখিত অনাদায়ী পাওনা না অলিখিত বলেন তো? কেমনে বুঝছেন এটা অলিখিত? এটা সমন্বয় আছে, সমন্বয়ে কোনো কিছু লিখিত থাকে না, সব অলিখিত গুলি থাকে। মানে আর এই অলিখিতটা এখনো হিসাবের বইতে লেখা হয় নাই। এখন আমার একটা উত্তর দেন, এই অনাদায়ী পাওনা মানে দেনাদারে টাকা মাইরা দিছে, এটা দেনাদারে বাড়ায় না হ্রাস করে? এটা দেনাদারে বাড়ায় না কমায়? অনাদায়ী পাওনা দেনাদারে কমায়। এখনো কি এটা দেনাদার থেকে বিয়োগ দিছিলেন আপনি? এটা উত্তর দেন। কেমনে বুঝছেন এটা বিয়োগ হয় নাই? এটা সমন্বয় আছে, সমন্বয়ের গুলি এখনো যোগ বিয়োগ হয় নাই। রেওয়া মিলের গুলি যোগ বিয়োগ, এই যে রেওয়া মিলে যে সঞ্চিতি মঞ্চিতি হাবিজাবি আছিল এটি যোগ বিয়োগ হয়ে গেছে দেনাদারের থেকে। কোনটা এখনো যোগ বিয়োগ হওয়া থেকে বাকি? সমন্বয়ের গুলি। তাহলে এই সমন্বয়ের অনাদায়ী পাওনা এটা দেনাদাররা কি করে? হ্রাস করে। আমরা কি এটা আগে হ্রাস করছিলাম, বিয়োগ করছিলাম? কথা কয় না। আগে কি বিয়োগ করছিলাম? হিসাবের বইতে লিখছিলাম এটা? লিখলে বিয়োগ করতাম, লেখি নাই যেহেতু, যেহেতু এটা অলিখিত তাহলে বিয়োগ করা হয় নাই। তাহলে বিয়োগ করবো এখন। তাহলে লেখেন অলিখিত বা নতুন অনাদায়ী পাওনা, যে যেটা লেখে ইচ্ছা। অলিখিত অনাদায়ী পাওনা সংক্ষেপে লিখলাম, পুরাটা আপনারা লিখেন খাতায়। অনাদায়ী পাওনা কয় টাকা মাইরে দিছে? 4000। তাইলে কত টাকা দেনাদার থাকে? আর 44,000। 44 না 44। তো যেটা বলতেছিলাম, দেনাদারের সাথে আর কি কোনো কাজ ছিল এই লাইন বাদে? কোন সঞ্চিতি মঞ্চিতি ধরতে কইছিল? কোন ধারে বিক্রয় বিক্রয় আসলে কিছুই নেই। তাহলে দেনাদারের সাথে এই একটাই কাজ, সামনে আগায়। সামনে আর কোন চলতি সম্পদ আছে? বেতন আসবে না। নগদ তহবিল, নগদ তহবিল কোন সম্পদ সবাই? নগদ তহবিল মানে হাতের টাকা, হাতের টাকা চলতি সম্পদ। তো বলেন চলতি সম্পদ নগদ তহবিল কয় টাকা? 31,500 লেখা ফেলান। এটার সাথে কোনো কাজ নাই, ডাইরেক্ট মাঝখানের ঘরে 31,500। আচ্ছা, আর কোন এবার চলতি সম্পদ ভিতরে খোঁজা শেষ, এবার কই নামবো? বাইরে। বাইরে চলতি সম্পদ খুঁজি এবার, একদম শিকারী পাখির মতো খুঁজতে হইব। তো দেখেন তো, প্রথমে একটা চলতি সম্পদ দেখতে পাইতেছি। যে কোনো কিছুর সমাপনীটা কি? ব্যয় না সম্পদ? সম্পদ। তাহলে সমাপনী মজুত পণ্য একটা সম্পদ। এটা কোন সম্পদ? মজুত পণ্য কোন সম্পদ হয়? এটা কি স্থায়ী সম্পদ? এটা কি দীর্ঘদিন ব্যবহার করি না 1 বছর? যার সেটা কয় দিনের জন্য সম্পদ মনে আছে না? এক দিনের জন্য এই সমাপনীটা, এক দিনের জন্য সম্পদ, এক রাতের জন্য। পরের দিন এই সমাপনী মজুদটা আবার পরের দিন কোন মজুদ হয়ে যায়? প্রারম্ভিক মজুদ হয়ে যায়। এটা আবার খরচ হয়ে যাবে। পণ্য কি আমরা ব্যবহার করতে আনি না বিক্রি করতে আনি?
এটা তো আর ব্যবহার করতে আনি নাই, এটা জাস্ট ওই শেষের দিন গয়না যতটুকু পায় এতটুকু করে এক রাতের জন্য একদিনের জন্য সম্পদ কাউন্ট করে। তাহলে সমাপনী মজুত পণ্য একটা কোন সম্পদ সবাই? চলতি সম্পদ। এটার সাথে কাজ আছিল, কাজ থাকলে কোন ঘরে লিখতে হয়? কাজ থাকলে কোন ঘরে লিখতে হয়? প্রথম ঘরে। কত টাকা আসলে সমাপনী মজুদ? ৮০,০০০ না ৯০,০০০, কোনটা নিতে হয়? এটার মধ্যে ভুল করে একটা কি ঢুকছিল সবাই? মণিহারি। আচ্ছা, এটার মধ্যে ভুলে যেই মণিহারি ঢুকছে এটা নিজেও কোন মণিহারি সবাই? সমাপনী মণিহারি ঢুকছে কয় টাকার? এই যে ১,০০০। তাহলে বাদ দিলে সমাপনী মজুদ পণ্য আসলে কয় টাকা বলেন? সমাপনী মজুদ পণ্য আসলে কয় টাকার? ৭৯,০০০। ১,০০০ টাকা ভুলে মণিহারি ঢুকছিল, এটা বাদ দিছে। এখন আমার একটা উত্তর দেন তো সবাই। হ্যাঁ, এই যে হ্যাঁ এখানে উত্তর দিব, দাঁড়ান সবাই। এই শামসুল হক খান, লেখা হয়েছে এতটুকু ৭৯ পর্যন্ত। এখন একটা কথা বলবো, এখন শুনো কিন্তু সবাই। এই সমাপনী মণিহারি এটা এটা কেন বাদ দিলাম এই জায়গায়? এটা ভুলে ঢুকছিল মজুদের ভিতরে। কি মজুদের জিনিস? এটা মণিহারির জিনিস, মণিহারির লগে কাম। এটা ভুলে ঢুকে বয়ে রয়েছে কার ভিতরে? মজুদ পণ্যের ভিতরে। মজুদ পণ্য তো আমরা বাদ দিয়ে সঠিক মজুদ পণ্য বাইর করছি। এখন আমি একটু আগে একটা নোট দিছি, যে কোনো কিছুর সমাপনীটা কি হিসাব? তো সমাপনী মজুদ পণ্য একটা কি? তো সমাপনী মণিহারি নিজেও কি? যে কোনো কিছুর সমাপনী দিতে সম্পদ। তাহলে এই সমাপনী মণিহারি নিজেও একটা কি? কোন সম্পদ? চলতি সম্পদ। তাইলে আমরা লিখবো এই সমাপনী মণিহারিটারে তাহলে আবার আলাদা করে লিখবো। সমাপনী মণিহারি এটা নিজেও একটা চলতি সম্পদ। কত টাকা? অনেকে বলবো স্যার এটা লেখলেন আবার বাদ দিলেন, কাহিনী কি? বাদ কেন দিছে একটা আমি ভিডিওটা টাইনা দেখেন, এটা বাদ দিছে, এটা ভুলে ঢুকছে লেখা, কিন্তু এটা নিজেও একটা আবার কি? চলতি সম্পদ। এই জন্য আবার এটা আলাদা করে লিখছি। উত্তর পাইছি। তাহলে সঠিক সমাপনী মজুদ কত বলেন? ৮০ না ৭৯? আর সমাপনী মণিহারি কত? ১,০০০। চলতি সম্পদ। আচ্ছা, এরপরে আর কি চলতি সম্পদ আছে বক্সের ভিতরে? আমরা খুঁজতে, মানে বাইরে, সরি বাইরে আর কি চলতি সম্পদ আছে খোঁজেন। যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, সংস্থাপন স্থায়ী সম্পদ, মজুরি মজুদ এটি আইতো না, প্রারম্ভিক মজুদ এটা আসবে না, সমাপনী মজুদের কাজ করছি, বিনামূল্যে পণ্য বিতরণ করছে এটি কোনো সম্পদ না, পণ্য উত্তোলন করছে এটিও কোনো সম্পদ না। আর কোনো চলতি সম্পদ নাই। সম্পদ এই কয়টাই। কয়টা পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সম্পদ পাইছি। যোগ করেন। তাইলে আমাদের কত পাইছে? ১,৫৯,২৫০ টাকা আমাদের কি চলতি সম্পদ। এরপরে কি বাইর করতে বলছে বলো? চলতি দায়। দায় কম থাকে, সম্পদটা একটু বেশি থাকে। তাইলে আমরা এবার চলতি দায়ের জন্য হেডিং দিব, ঘর লম্বা করে নি, এই বক্সের মধ্যেই চলতি দায় বের করে ফেলবো। হেডিং দেই চলতি দায়। আবার ক্লোজ বরাবর লেখা ফেলাও না, ক্লোজের একটু নিচে, ঠিক আছে, একটু নিচে লিখবা চলতি দায়। আর এটার উত্তরটার নাম দিতে পারো মোট চলতি সম্পদ। এই উত্তরটার নাম দিতে পারো, এটা কি বাইর করছি? মোট চলতি সম্পদ। এবার চলতি দায় খোঁজো সবাই। প্রথমে একটা আছে পাওনাদার। পাওনাদারের সাথে কোনো কাজ আছিল কিনা দেখো, না থাকলে ডাইরেক্ট মাঝখানে লিখবো পাওনাদার। ৩৬,০০০ লিখা বলো, পাওনাদার ৩৬,০০০। আর কোন দায় আছে কিনা খোঁজো। চলতি দায়, চলতি দায় খোঁজো, চলতি দায় খোঁজো তাড়াতাড়ি। কি বলে, ভালো করে খোঁজো, দেখো কোনোটা বাদ গেল কিনা। কোনোটা বাদ গেছে? দায় 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 চলতি দায়, যে দায় কয় বছরের মধ্যে পরিশোধ করতে হয়? ১ বছর। এই একটা পাইলাম। আর আছে? নিচে খোঁজো, নিচে আছে আর দায়? নাই তো, কোনো দায় তো দেখতেছি না। তোমরা দেখো কেউ? নাই। তাহলে এই একটাই উত্তর, শেষ, এটাই আনসার। ৩৬,০০০ শেষ। গ নাম্বার।
আশা করি অঙ্কটা বুঝছেন সবাই। কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।